দর্শক, আমরা জানি যে বেশ কিছুদিন নিয়ম করে একেবারে কঠোর আইন পালন করে ইলিশ মাছ ধরা, বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ ধরা বন্ধ ছিল, এবং তারপরে নানা ধরনের হিসেব নিকেশ, অর্থাৎ এবছর যে কদিন বন্ধ থাকলো তার পরবর্তীতে আবারও নতুন করে মাছ ধরা শুরু হয়েছে, এবং সেখানে যে ধরনের মাছ পাওয়া যাচ্ছে আমরা বাজারে গেলে হরহামেশাই দেখছি যে সেখানে ডিমওয়ালা মাছই বেশি থাকছে। তাহলে কি যে ঋতু পরিবর্তনের কথা আমরা বারবার বলি বা পরিবেশের নানা পরিবর্তনের কথা আমরা বলি, সেই ধারাবাহিকতায় এই ইলিশ মাছের যে ক্যালেন্ডার সেটি কি তাহলে আরও এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে? এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ খুব কম আসে, কিন্তু আজকে আমরা এমন দুজনকে পেয়েছি যে যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আমরা পেয়েছি একজনকে, ডক্টর ইয়াহিয়া মাহমুদ, তিনি বিজ্ঞানী এবং মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ইয়াহিয়া ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি যে শাহেদ মাহবুব চৌধুরী, তিনি পরিবেশ বিশেষজ্ঞ বিশ্ব ব্যাংকের, এবং আপনাদের দুজনকে স্বাগত। আমরা ইয়াহিয়া মাহমুদকে দিয়ে শুরু করতে চাই যে বিশেষ করে যে নির্ধারিত সময়টি ছিল, এবং আমরা দেখেছি এইবার একেবারে অভিযান অনেক বেশি, হেলিকপ্টার দিয়ে অভিযান দিয়ে নৌযান ধ্বংস করে জাল পুড়িয়ে ইলিশ মাছ রক্ষার জন্য অনেক বেশি এফোর্ট সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল। তারপরেও বাজারে গেলে এখনও কিন্তু আমরা সেই ডিমওয়ালা মাছই কিন্তু পাই। সবকিছু মিলে ইয়াহিয়া মাহমুদ কি জানাবেন? ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যেই বলেছেন যে এবছর যে অভিযান মাঠ পর্যায়ে পরিচালনা করা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, সেটি অতীতে কোনো সময় এত ব্যাপকভাবে এই কার্যক্রম গ্রহণ করা হয়নি। আপনি পত্রপত্রিকা ও মিডিয়াতে দেখেছেন যে এবছর আমাদের হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই সংরক্ষণ অভিযানকে আমাদের সফল করার জন্য। একটি বিষয় আমরা এটি প্রতি বছরই আমরা এই বিষয়টি শুনি যে মা ইলিশ এই 22 দিন পরে ডিম পাওয়া যায়, এবং বিভিন্ন সময় এই কথাগুলি নিয়ে আলোচনা হয়। আসলে আমরা যে কথাটা সবসময় বলে আসছি গবেষক হিসাবে, ইলিশ মাছ কিন্তু সারা বছরই কম বেশি ডিম দেয়, এবং দুইটি পিক সিজন আমরা বলি, যে একটি হচ্ছে অক্টোবর নভেম্বর, আর একটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। এই দুইটি পিকের মধ্যে আবার যেটি সবচেয়ে বড় পিক সেটি হচ্ছে অক্টোবর নভেম্বর। এই সময়টুকুকে নির্ধারণ করেই কিন্তু আমরা এই 22 দিনকে আমরা অবলম্বন করেছি। আপনি জানেন প্রথম ছিল 10 দিন, পরে 11 দিন, পরে 16 দিন, তারপর আমরা এটি 22 দিন করেছি 2016 সাল থেকে। আমরা শুধু এই অভিযান চলাকালীন সময়ে আমরা আমাদের গবেষক টিম যারা মাঠে কাজ করে, তারা এই বিষয়গুলি পর্যবেক্ষণ করেছে যে 22 দিন টাইমটি সঠিক ছিল কিনা। আমাদের 5টি দল চাঁদপুর থেকে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গবেষণা করেছে। গবেষণা করে ইতিমধ্যে তথ্যপত্র আমাদের কাছে প্রেরণ করেছে। সেটি যে ফলাফল এসছে সে থেকে প্রতীয়মান হয় যে এবছরের টাইমটি যথাযথ ছিল। এই বছর 51.2% মা ইলিশ সম্পূর্ণভাবে প্রজনন করতে সক্ষম হয়েছে। এটি অতীতে কোনো সময় হয়নি। গতবার ছিল 48.92%, এবার 51.2%। এবং আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলায় দেখেছি আমরা যদি 10% সার্ভাইভাল রেট ধরি, তাহলেও এবছর 37,853 কোটি জাটকা নতুন করে ইলিশ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। এটি একটি বিশাল সফলতা আমি মনে করি বর্তমান সরকারের। এটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনীতিবিদ, প্রশাসন এবং আমাদের যারা জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমরা মনে করছি যে এবছরের প্রজনন সফলতা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে আগামীতেও আমরা ইলিশ উৎপাদনে একটি ইতিবাচক একটি উৎপাদন আমরা পাবো। আমরা আরেকটি দিক এবছর একটি পজিটিভ দিক ছিল যে আপনি জানেন 22 দিন এই অভিযান চলাকালীন সময়ে একটি ডিপ্রেশন হয়েছে এবার, যার কারণেও কিন্তু এবছর ইলিশ উৎপাদনের বিশেষ করে ইলিশের ডিম ছাড়ার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক আমরা পেয়েছি। আমি সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি, আমরা অনেক সময় আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করি যে আমাদের যে প্রজনন যে এলাকাটা ছিল, প্রজনন অঞ্চল যেটা, সেই প্রজনন অঞ্চল থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা প্রকৃতিগত কারণে, সেটাও কিন্তু আমরা এবছর পরীক্ষা করেছি। আমরা দেখেছি ওইখানে 88 থেকে প্রায় 100% এখানে মা ইলিশ ছিল। এটি একটি বিশাল, আমি মনে হয় এটি একটি উল্লেখ করার মতো বিষয়। এতে এটি প্রমাণিত হয় যে আমাদের 7,000 কিলোমিটার জায়গা আমরা সুনির্দিষ্ট করেছি প্রজনন অঞ্চল হিসাবে, সেটিও সঠিক আছে এখন পর্যন্ত। তা আমরা আশা করছি যে আমরা যে 37,853 কোটি জাটকা যে উৎপাদন হয়েছে, যেটি গতবার ছিল 37,000 কোটির মতো, আমরা এবছর অতিরিক্ত 8,053 কোটি জাটকা কিন্তু বেশি পেয়েছি। আমরা এই সকল জাটকাকে যদি সুরক্ষা করতে পারি,
আমাদের আগামী বছর যে ইলিশের উৎপাদন হবে আমরা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে আমি আশা করছি। বা আমি আমার মনে হয় আমরা এই ইলিশের ডিম আছে পেটের মধ্যে এখনো, এই বিষয়গুলি কিন্তু সারা বছর কম বেশি থাকবে। এটি নিয়ে এত মানে আমাদের মনে হয় চিন্তা করার অবকাশ নেই, কারণ আমরা ইতিমধ্যে 22 দিন মা ইলিশ সুরক্ষা করার কারণে যে সফলতা এসছে, এটি খুবই একটি আশাপ্রদ বিষয় আমার মনে হয় জাতির জন্য। জি, আমরা আমাদের সঙ্গে যেমনটা শুরুতেই আমরা বলছিলাম যে শাহেদ মাহবুব চৌধুরী আছেন, তার কাছে যাব। আমরা ব্যাপকভাবে বাংলাদেশে দেখছি যে নদী দখলের একটা বিষয়, দূষণের একটা ব্যাপার, এবং বিশেষ করে নাব্যতা সংকটের একটা বিষয়, এবং এইসব মিলে পরিবেশগত নানা পরিবর্তনের কারণে ইলিশ মাছ আমরা গেল 5 বছর আগেও খুব একটা পাওয়া যেত না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এবং সাম্প্রতিক সময়ে আরও বেশ কিছু, যেমন আমরা আজকে সিডরের 7 বছর পূর্তি, 2007-এ যে সিডরটি হলো সেটির বার্ষিকী উদযাপন করছি, সুষ্ঠ খবরও আছে। সেই সময়ে দুবলার চরে এক সময় ইলিশ পাওয়া যেত, কিন্তু সেই সিডরের পর আর সেখানে আসে না, নানান ব্যাপার ট্যাপার থাকে। সব কিছু মিলে শাহেদ মাহবুব চৌধুরী এই মুহূর্তে আসলে ইলিশের যত্ন সংরক্ষণ আর কি করা উচিত? শাহেদ মাহবুব চৌধুরী। জি, ধন্যবাদ। আমি ডক্টর ইয়াহিয়া মাহমুদ ভাইকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ উনি যে কথাগুলো বলেছেন এটাই আসলে ক্লিয়ার মেসেজ টু দা বাংলাদেশ, যারা আমরা এটার সাথে জড়িত চিন্তা করি এবং যারা আসলে ইলিশকে আমরা মাছ হিসাবে আমাদের প্লেটে আমরা দেখতে চাই। আপনি যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমি যে জায়গাটায় কাজ করি, আমি দীর্ঘদিন আইইউসিএন এ ছিলাম, তারপর আমি ওয়ার্ল্ড ব্যাংকের এই যে এখন যেটা সামুদ্রিক সংরক্ষণ যেই কাজগুলো চলছে সেটার সাথেও জড়িত, যেটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ করছেন, পিএফআরও এটার সাথে জড়িত। তো মূলত সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে দূষণ রোধ তো একটা বিষয় থাকছেই। চাঁদপুর থেকে শুরু করে ইলিশে যে 7,000 স্কয়ার কিলোমিটার কথা বলছে, পুরো এলাকায় কিন্তু এখন বিভিন্ন জায়গায় পয়েন্টে পোর্ট, ইন্ডাস্ট্রিয়াল জোন এগুলো তৈরি হচ্ছে। এবং খুব রিসেন্টলি কিছু স্টাডিও হয়েছে যেখানে আমরা দেখিয়েছি যে এগুলোর দীর্ঘমেয়াদী কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্টও চলতে হবে, তার সাথে সাথে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশন। কারণ দূষণ রোধের যে বিষয়টা, ডেফিনেটলি এটা ইলিশের প্রযোজন এবং তার দীর্ঘমেয়াদী যেই সংরক্ষণ সেখানে এটা বাধা পাবে, বিশেষ করে নদী এলাকায়। একটা জিনিস বুঝতে হবে যে 2004-এ যখন এই যে বিএফআরআই এবং অন্যান্য যে স্টাডি গুলো আপনারা দেখেন, তার পরবর্তীতে ইলিশ কিন্তু একটা সময় আমাদের সারা বাংলাদেশে সব নদীতেই ছিল, ইভেন অনেক ছোট ছোট নদীতেও ছিল। কিন্তু তার পরবর্তীতে ধীরে ধীরে এটা কমে আসলো। এখন সংরক্ষণের মাধ্যমে আমরা কিছু পুরাতন নদীতে যেখানে একসময় ইলিশ ছিল এখন কিন্তু আমরা পাচ্ছি, এবং এই খবরগুলো আপনারাও অনেক প্রচার করছেন। কিন্তু আরো অনেক নদী আছে যেগুলোতে ধরেন এখন প্রয়োজনীয় নাব্যতা নাই, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে ড্রেজিং করে সারা বছর সংরক্ষণ করার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, বিএফআরআই, যারা এই ইলিশ সংরক্ষণের সাথে জড়িত, তাদের সাথে অন্যান্য মিনিস্ট্রি যেমন বিডব্লিউ, কারণ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তো খনন কাজ করতে পারবে না, ড্রেজিং কোথায়, তাহলে বিআইডব্লিউটি কে লাগবে, বিডব্লিউডিবি কে লাগবে। এখন জাতীয়ভাবে আসলে এই সমন্বয়ের কাজটা করার কথা হচ্ছে মন্ত্রণালয়, এবং সেখানে আন্তঃ মন্ত্রণালয় একটা, যদিও আমরা ইলিশ সংরক্ষণের অভিযানগুলোর ক্ষেত্রে আমরা টাস্ক ফোর্স আছে, এটা খুব ভালো কাজ করছে, কিন্তু আমরা প্রপোজ করেছি যে এই যে সংরক্ষিত এলাকাগুলোর সমন্বয় করার জন্য এবং অন্যান্য ডিপার্টমেন্টকে একটা জাতীয় পর্যায়ে একটা কমিটি করা, যেটা হয়তো ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ ফিশ এন্ড লাইভস্টক সেটা করবে। তো এই বিষয়টা রিসেন্টলি একটা প্রপোজাল পাঠানো হয়েছে মিনিস্ট্রিতে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে। কারণ আপনারা যারা নিঝুম দ্বীপে খুব রিসেন্টলি গভর্নমেন্ট সরকার একটা মেরিন প্রোটেক্টেড এরিয়া, মূলত এটা ইলিশকে কেন্দ্র করে আমরা করেছি, এবং আমরা পাইলটিং করার চেষ্টা করছি। ম্যানেজমেন্ট প্ল্যানটা ড্রাফট আকারে এখন মন্ত্রণালয়ে আছে, সেখানে একটা ন্যাশনাল কমিটি প্রস্তাব করা হয়েছে, এবং সেটা যদি কাজ করে ঠিক মতে, তাহলে যেটা হবে যে আলটিমেটলি আমরা হয়তো একটা জাতীয় কমিটি পাবো এই সংরক্ষণ বিষয়গুলোকে সমন্বয় করার জন্য। কারণ ভবিষ্যতে আরো প্রায় আমরা যদি 10% এলিয়া, আপনারা জানেন যে আমাদের এসডিজি টার্গেট যে সামুদ্রিক এলাকায় আমরা সংরক্ষিত এলাকা বাড়াবো, যদি সেটা করি তাহলে আমরা আশা করি আরো হয়তো গোটা 10-15 বা আরো বেশি, একটা প্রস্তাবনায় আছে 7,000 স্কয়ার কিলোমিটার পুরোটাই মেরিন প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করা যায় কিনা। তাহলে যেটা লাগবে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় লাগবে, নেভিকে লাগবে, কোস্টগার্ডের সহায়তা লাগবে, এবং ফিশারিজ ডিপার্টমেন্টের নিজস্ব গার্ডিং পদ্ধতি, যেটা প্যাট্রোলিং পদ্ধতি, সেটাও কিন্তু এমসিএস যেটা আমরা বলি,
একটা খুব রিসেন্টলি জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি হয়েছে, মানে জয়েন্ট এমসিএস কমিটি, এটা মাত্র গঠন হয়েছে, এখনো মিটিং হয়নি। তো এটা হলে সেখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে আনার একটা প্রক্রিয়া চলছে। তো সরকার, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদিও রিসেন্টলি বিশ্বব্যাংকে জয়েন করেছি এই পার্টে, কিন্তু এতটুকু বলতে পারি সরকারি পর্যায়ে যে কাজগুলো চলছে বিশ্বব্যাংকের সহায়তায়, প্লাস হচ্ছে অন্যান্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায়, সেখানে চেষ্টা করা হচ্ছে এই যেই জায়গাটায় দুর্বলতা আছে সমন্বয়ে, সেই জায়গাটায় যেন আরো বেশি ইমপ্রুভমেন্ট ঘটানো যায়। কারণ আমরা এটা ফিল করছি আমাদের ইলিশের উৎপাদন আমাদের কনস্ট্যান্টলি বাড়াতে হবে, কারণ আমাদের চাহিদা আছে। তাকে একই সাথে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে দীর্ঘমেয়াদের জন্য আমরা আরো ভালো ফলাফল পাই। জি, আর অসংখ্য একটা ধন্যবাদ। জিনিস একটু বলে রাখি, আমি আসবো আপনার কাছে, আমি আবারও ডক্টর ইয়াহিয়া মাহমুদ স্যারের কাছে যাবো। স্যার, একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার তথ্যপাত্র থেকে আমার মনে হলো যে 51.2% মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে, এবং আপনার হিসেবে আপনি 10%-এর কথা বলছেন। আমরা কি আরেকটু আশাবাদী হতে পারি কিনা? বা আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের সিংহভাগই কিন্তু আমরা করি, বাংলাদেশ করে, এবং সেটা একটা সরকারি নীতি সহায়তা আছে, এবং যেভাবে উপকূলীয় অঞ্চলের মানুষকে সাহায্য সহযোগিতা এবং সরকারের পক্ষ থেকে তো একটা নজরদারি কিংবা ভালোভাবে যেন এটা হয়, অনেকটা শাহেদ মাহমুদ চৌধুরী জানাচ্ছিলেন সেই বিষয়গুলো সবকিছু মিলে আমরা আরেকটু আশাবাদী হতে পারি কিনা? 10%-এর জায়গায় যদি আমরা আরেকটু মনে হয় যে সেটি জাটকা হিসেবে যোগ দেবে, সেই ধারাবাহিকতার আলোকে কি বলা উচিত? থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি একটু বলি, আমরা ইলিশ যখন আমরা নদীর থেকে আহরণ করি, আমরা কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমি নদীর থেকে কত ইলিশ আহরণ করতে পারবো, আমার নদীর ক্যারিং ক্যাপাসিটি কত, এই বিষয়গুলি কিন্তু আমরা গবেষক হিসাবে আমরা ইতিমধ্যে বের করেছি। আমরা যেহেতু এটা প্রকৃতি থেকে আহরণ করি, আমরা কিন্তু ইলিশের জন্য বাড়তি কোনো খাবার দেই না, কিন্তু আমি আমার জলাশয়ের মধ্যে প্রকৃতিতে যে খাবার আছে সে খাবার কিন্তু খেয়েই কিন্তু ইলিশ বড় হচ্ছে। আমি যদি ওই আমার নদীর ক্যারিং ক্যাপাসিটিটা চিন্তা না করি, তাহলে কিন্তু ইলিশের আকার এবং উৎপাদন কিন্তু ক্রমহ্রাসমান হয়ে যাবে। এই জন্য আমাদের যে ন্যাচারাল প্রোডাক্টিভিটি যেটা আমাদের জলাশয়ে আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা গবেষণা করে তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমরা এই বিষয়গুলি চিন্তা করে আমরা বলি যে আমাদের এত পার্সেন্ট ইলিশ যদি মা ইলিশ যদি ডিম ছাড়ে এবং এত পার্সেন্ট সার্ভাইভাল রেট হয়, তাহলে এত ইলিশ উৎপাদন হবে, তখন একটা ব্যালেন্স পপুলেশন কিন্তু হবে। আপনি অত ইদানিং যারা আমরা বাজারে গিয়েছি, আমরা অন্তত এটি স্বীকার করব, এবার কিন্তু একটা ব্যালেন্স পপুলেশন কিন্তু আমরা দেখেছি ইলিশের ক্ষেত্রে। আমি যখন বাজারে যাই, বিভিন্ন সাইজ ইলিশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমার 500 গ্রাম ইলিশে ছিল, 700 ছিল, 1000 ছিল, প্রায় 2.5 কেজি পর্যন্ত ইলিশ পেয়েছি। এটা কিন্তু একটি পপুলেশনের জন্য খুব একটা ইতিবাচক দিক। এতে আমি মনে করতে পারি এগুলি একটা সুষম ইলিশের জন্য এটা খুবই একটা ভালো মজুদ এখন আমাদের জলাশয়ে আছে। সুতরাং এইটাকে যেন আমরা ডিস্টার্ব না করি, আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আছে, আমাদের এখন যে প্রজনন সফলতা, এটা আমার খুব ভালো অবস্থানে আমরা আছি। আমাদের যে 37,853 কোটি জাটকা তৈরি হয়েছে, একে যদি আমরা সুরক্ষা করতে পারি, আমাদের ইতিমধ্যে জাটকা নিধন বন্ধ করার জন্য যে কর্মসূচি নভেম্বর থেকে জুন পর্যন্ত, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই জাটকাগুলি যদি আমাদের 4-5 মাস আমরা সুরক্ষা করতে পারি, তারপরে যখন সে সাগরে চলে যাবে, সাগরে গিয়েই কিন্তু আবার সাগরের মধ্যে 65 দিন ব্যান্ডের মধ্যে পড়বে, পড়ার ফলে সে কিন্তু একটা বড় হওয়ার সুযোগ পাবে। এবং আমরা গবেষক হিসাবে সবসময় একটা কথা বলি যে একটা ইলিশকে জীবনে একবার ডিম পাড়ার সুযোগ দিতে হবে, সেই সুযোগটা কিন্তু পাবে সে যখন সে মেয়েতে গিয়ে সাগরে পড়বে, তখন কিন্তু ব্যানিং পিরিয়ডের মধ্যে সে পড়বে। তা আমরা আশা করছি সেই জাটকাটা ক্রমশ বড় হয়ে আবার সামনের বছর সে নদীতে ডিম দেওয়ার জন্য চলে আসবে। আমি এই কথাটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে এখন যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ইতিমধ্যে পরিচালনা করা হয়েছে, এবং এখন যে জাটকা নিধন বন্ধ করার জন্য যে কার্যক্রম আমাদের চলমান আছে, সেটা যে আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখতে পারি, আগামীতেও আমাদের ইলিশের একটি সুষম মজুদ আমরা নদীতে পাবো, এবং আমাদের ইলিশের একটি আহরণ মাত্রা আমরা যেটা আমরা চিন্তা করে রাখছি, এটি হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত মাত্রা যদি আহরণ করি, আমরা ইনশাল্লাহ ইলিশের উৎপাদনও এবারও আমরা আশা করছি অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে। আমার মনে হয় এটি নিয়ে আমাদের এত চিন্তা করার কিছু নেই। আমরা ইনশাল্লাহ বর্তমান সরকারের বিভিন্ন ইলিশ বান্ধব কার্যক্রম গ্রহণ করার ফলে আমরা যে অবস্থায় আছি, এটি খুবই একটি ভালো অবস্থায় কিন্তু আমরা আছি। আমি আসবো, আমি আবারও শাহেদ মাহমুদ চৌধুরীর কাছে যেতে চাই। শাহেদ ভাই, একটা ব্যাপার যে অনেক উদ্যোগের কথা আপনি বলছিলেন যে সরকারের সঙ্গে এবং ওয়ার্ল্ড ব্যাংক মানে
সে তার নিজস্ব জায়গা থেকে কত সুন্দর সুন্দর কাজ সরকারের সাথে করছে। প্রত্যেকেই কিন্তু একটা কথা, বিশেষজ্ঞরা বিশ্লেষকরা বলছেন যে আসলে যদি সচেতনতার উপরে আর কোনো কথাই নেই, অর্থাৎ মানুষকে, উপকূলীয়বাসী যারা মাছ ধরছেন তাদেরকে নানাভাবে যদি সচেতনতার আওতায় আনা যায়, তাহলে অবশ্যই সিংহভাগ এখন এই মুহূর্তে বাংলাদেশ উৎপাদন করছে এবং বিশ্বের সেরা ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশই হবে। শাহেদ মাহবুব চৌধুরী কি বলবেন? জি, এই জায়গাটায় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এসডিজি 14 যে টার্গেট, তার একটা বড় অংশ কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কে এবং বিএফআই কে করতে হবে। সেটা হচ্ছে যে আইইউ ফিশিং, ইলিগেল অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং। আপনি দেখবেন যে আমরা হয়তো নদী বা উপকূলে আমাদের যেহেতু সক্ষমতা বৃদ্ধি পেয়েছে দিনে দিনে দিনে, যে কারণে আমরা আসলে এটা কন্ট্রোল করতে পারছি। কিন্তু যদি সমুদ্রের দিকে তাকান, আপনি দেখবেন আমরা 65 দিন ব্যান করছি, কিন্তু আমাদের একটা মেরিন রিজার্ভও আছে। কিন্তু আমাদের কাছে আসলে খুব তথ্য উপাত্ত সহই খবর আছে যে আমাদের যে ট্রলার গুলো আছে তারা সেখানে ইলিগেল ফিশিং করেন এবং অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হন। সেই জরিমানাগুলো যদি আমি রেকর্ড হিসাবে দেখি, তাহলে দেখবো যে আমার একদম ওনারা কিন্তু 40 মিটারের নিচে এসে, কিন্তু ডেপথের নিচে এসে মাছ ধরার কথা না। এক একটা ট্রলারে যে পরিমাণ মাছ ধরে সেটা যদি একটা ট্রিপে হয়, আপনি অ্যাভারেজে 3 থেকে 4 কোটি টাকার ইলিশ মাছ হয়। হোয়ারেজ আমার যে ট্রলার গুলা বা জেলেরা মাছ ধরছে, ওরা কিন্তু জাস্ট বড় জোর 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, 2-4 লাখ টাকার মাছ ধরছে। তো সেই কারণে কিন্তু তারা কিন্তু ফি দিচ্ছে খুবই কম। তার মানে এখানে এই আইইউ ফিশিংটা যদি আমরা বন্ধ না করতে পারি, অর্থাৎ তাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হয়নি ইলিশ মাছ 40 মিটারের নিচে এসে ধরার জন্য, ওরা যাচ্ছে কিন্তু অন্য মাছ ধরার জন্য, কিন্তু ওরা ধরে নিয়ে আসছে। আপনি আজকে চিটং এ যান, কক্সবাজার যান, দেখবেন যে কোটি কোটি টাকার ইলিশ ওরা সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে। এবং এই যে জেলেরা উপকূলে অনেক সময় বলে যে আমরা সিজন চলছে, আমরা মাছ ধরতে পারছি না, কিন্তু বড় ট্রলারে কিন্তু ঠিকই ওরা মাছ নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে এখানে একটা রেগুলেশনের বিষয় রয়ে গেছে। আইনটা নতুন করে চিন্তা ভাবনার, এখন নতুন যে আইনটা সরকারের বিবেচনায় এই মুহূর্তে পার্লামেন্টে আছে একদম শেষ পর্যায়ে, এখানেও হয়তো এই আইনগুলো আসবে যে ওনারা আরো ফি বাড়ানো, হ্যাঁ ধরতে পারবে, কিন্তু এটা এই পেমেন্ট সিস্টেমটা বাড়াতে হবে। অর্থাৎ এটা কিন্তু উনি যেটা বললেন যে আমাদের মাছ ধরা কিন্তু ফ্রি, কিন্তু এই ফ্রি জিনিসটা কতদিন থাকবে? পৃথিবীর অনেক দেশেই কিন্তু এর একটা এক্স্যাক্টলি। লাইসেন্সিং এর একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। এগুলো আসলে আমাদের নীতিগত অনেকগুলো সময় স্বল্পতা, হয়তো আমি সেটা বলছি না, কিন্তু এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আস্তে আস্তে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, বিএফআরআই যাবে এবং ওনারা এগুলো নিয়ে চিন্তা করছে। আমি জানি আমরা সেই প্রযুক্তিগত এবং অন্যান্য যে সহায়তা দেওয়া দরকার সেগুলো আমরা দিব বিশ্বব্যাংক। অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ইয়াহিয়া মাহমুদ, অনেক দিন থেকে আমরা একটা কথা শুনছি এবং যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদেরও পরিচয় এবং আমরাও নানাভাবে তার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে পুকুরে ইলিশ মাছ চাষের একটা ব্যাপার অনেক দূর এগিয়ে, আবার পরীক্ষা নিরীক্ষা, আবার মুখ থুবড়ে পড়া, নানানভাবে আছে। আদৌ কি এটার কোনো সম্ভাবনা আছে? শাহেদ মাহমুদ চৌধুরী। ধন্যবাদ। জি। আসলে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এই বিষয়ে আমরা একটি গবেষণা করেছিলাম যে ইলিশকে পুকুরে চাষ করা যায় কিনা। এখন আমি একটা বিষয় একটু বলি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমি যখন একটা মাছকে চাষে যাব, তখন আমাকে দুইটা বিষয় আমাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে ফিড আর একটা হচ্ছে সিড। এখন আমি যখন এই চাষে যাব, চাষকে পপুলারাইজ করতে গেলে আমাকে কিন্তু সিডে নিশ্চয়তা দিতে হবে। এই গবেষণাটুকু আমরা এখন করছি যে সিড কেমনে, অনবোর্ড সিড কেমনে তৈরি করা যায় ইলিশে। বাহ। এটি ইকোফিশের আওতায় একটি অর্থায়নে আমরা এই কাজটুকু করছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানেন যে ইলিশ পরিভ্রমণশীল মাছ একটি, এটি একটু আগে যেটা বললাম আমি, যে এটি 5-6 মাস হলেই তার সাগরে যাওয়ার সময় হয়ে যায়। হ্যাঁ। আমরা পুকুরে আমরা যখন চাষ করি তখন দেখেছি যে 4-5 মাস বয়স হইলে ইলিশের গ্রোথটা তখন স্টান্ট হয়ে যায়, মানে তখন তার সাগরে যাওয়ার সময় নয়। সুতরাং এই সাগরে যাওয়ার সময়টুকুকে তার তখন সাগরে না যেতে দিলেই তখন তার গ্রোথটা কিন্তু আমাদের স্লো হয়ে যায়। তখন এই বিষয়গুলি আমরা গবেষণা করে দেখেছি, এইগুলি নিয়ে আমরা এখনো কাজ করছি। আমাদের ইকোফিশের আওতাও আমাদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি কাজ করেছিলাম, আন্দারমানি নদীর পাড়ে, আমাদের চাঁদপুর থেকেও কাজ হয়েছে। আমরা এখন যে কাজটুকু করছি অনবোর্ড ব্রিডিং করার জন্য ইলিশের, যদি ব্রিডিংটা সাকসেসফুল করতে পারি তাহলে তো কোস্টাল বেল্টে ইলিশের চাষ করা যায় কিনা, যে এনভায়রনমেন্টে সে 5-6 মাস পরে যে এনভায়রনমেন্টটা তার প্রয়োজন সেই এনভায়রনমেন্টটা যদি সে পায় তাহলে তো ইলিশের একটি দৈহিক বৃদ্ধি তার হবে। এই বিষয়গুলো আমাদের গবেষণা এখনো চলমান আছে। তবে আমরা এখন মূলত জোর দিচ্ছি ইলিশের ব্রিডিংটার উপরে, যে ইলিশের ব্রিডিংটা যদি করা যায় তাহলে হয়তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত গবেষণা করার সুযোগ তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ শাহেদ মাহমুদ চৌধুরী। 30 সেকেন্ড সময় পাবেন আপনি, আর কিছু যোগ করার আছে কিনা?
সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে যুগোপযোগী আইনগুলোকে আসলে ঠিক করতে হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের সক্ষমতা। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, বিএফআরআই দুইটারই কিন্তু আপনি দেখেন আমাদের মতো একটা গবেষণা জাহাজ আছে যেটা দিয়ে আমরা এখনো সামুদ্রিক যে ইলিশ বলেন আর অন্যান্য যে কোনো মাছের বলেন আমরা কিন্তু স্টক অ্যাসেসমেন্ট এখনো করতে পারিনি। তো এই যে ইয়াহিয়া মাহমুদ সাহেব বলছেন বা ডিপার্টমেন্ট, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা যে স্টক অ্যাসেসমেন্টটা করছি, যে প্রজেকশনটা আমরা জাতির কাছে দিচ্ছি, এটা নিয়ে আসলে হ্যাঁ এখনকার জন্য ঠিক আছে ম্যাক্রো লেভেল প্ল্যানিং এর জন্য, কিন্তু ভবিষ্যতে আরো প্রিসাইজ না করতে পারলে এগুলো আসলে আমাদের দীর্ঘমেয়াদে আমরা আসলেই ক্ষতি করে ফেলছি কিনা সেই সংখ্যা থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারছি না। আর শুধুমাত্র একটা মাছের উপর ডিপেন্ড করলেই হবে না। ইলিশ আমাদের জাতীয় মাছ, সেটা ঠিক আছে, তার সাথে সাথে আরো অনেক মাছ আছে যেগুলো আমরা ন্যাশনালি পরিচিত হতে পারি, আমাদের এখানে আছে। তো সেই স্টক গুলো নিয়েও চিন্তা ভাবনা করা দরকার যে কিভাবে সেগুলো বাড়ানো যায়। তো আমি আশা করব যে সরকারি পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা জি, করবেন। আর অসংখ্য ধন্যবাদ। সক্ষমতা, সমুদ্রে যাওয়ার সক্ষমতা আমি বাড়ানো। একটু সাপ্লিমেন্ট করতে জি চাই জি জি 30 সেকেন্ডের একটু, সেটি হচ্ছে একটু বলি সাহাদ মাহমুদ সাহেব যে কথাটা বললেন, আমাদের নতুন একটি গবেষণা যা এখন তৈরি অবস্থায় আছে আমাদের, আমরা শীঘ্রই আশা করি মার্চ এপ্রিলের মধ্যে একটি নতুন গবেষণা জাহাজ পেয়ে যাব। বর্তমান সরকার এই কাজটি করে দিয়েছেন আমাদেরকে। আরেকটি বিষয় যে স্টক অ্যাসেসমেন্টের যে বিষয়টা, এই স্টক অ্যাসেসমেন্টের তথ্য উপাত্ত কিন্তু আমাদের কাছে আছে। আমরা যে স্টকটা বাংলাদেশে কত মজুদ আছে ইলিশের এখন এটা আমরা জানি, তো তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড আমাদের নির্ণয় করতে হচ্ছে। আমার মনে হয় এই তথ্যপত্রগুলি পরবর্তী কোনো পরিসরে হয়তো বিস্তারিত এইগুলি নিয়ে আলোচনা করা যাবে। তবে হ্যাঁ, গবেষণার যেহেতু একটি ধারাবাহিক প্রক্রিয়া, গবেষণা হয়তো আরো বেশি আরো ইন্টেন্সিভলি করা দরকার, এবং যে বিষয়গুলো হয়তো সামনে আমাদের কাজে লাগবে সেইগুলি নিয়ে আমরা গবেষণা করছি। আরেকটা বিষয় বলে রাখি আমি জাস্ট আপনাকে, এবছর 22 দিন মাইলি সংরক্ষিতকালীন সময়ে ভালোভাবে সেটা সংরক্ষিত হওয়ায় আমরা এবার মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি অন্যান্য মাছেরও কিন্তু প্রজনন অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা বলেশ্বর নদীতে একটি গবেষণা করেছি সম্প্রতি, দেখেছি যে পোয়া মাছ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ যেগুলি আছে সেগুলোরও কিন্তু প্রজনন সফলতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যেটি হয়তো দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং সবসময় আমরা এই হ্যাপেনিং পয়েন্টের আয়োজন নিয়ে আমরা আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও মনে করিয়ে দিব আপডেট পেতে চোখ রাখুন প্রিয় AT নিউজের পর্দায়।